রোজগারের মতন আজকেও কিন্তু বেরিয়ে পড়লাম। আর রিমির আজকে 8:30টার দিকে ডাক্তার আছে। তোমাদের দাদাভাই কিন্তু ঘুম থেকে উঠে 6:30টার সময় গিয়ে আগে কুপন নিয়েছে। আর কুপনে কিন্তু 4 নাম্বার। তোমাদের দাদাভাই বললো রাস্তার থেকে একটু চা করো, আমি চলে আসছি। কুপন নেওয়া হয়ে গেছে, 8টার সময় আসলেই হবে, 8:30টায় ডাক্তার। তোমাদের দাদাভাই কিন্তু তাড়াতাড়ি গিয়ে লাইন দিয়ে কুপন নিল। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমি কেমন আছি সেটা তোমরা তো দেখতেই পাচ্ছ। যারা যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে ভিডিওটির নোটিফিকেশন চলে যায়। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। আর দেখো, প্রথমে এসেই কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ডাক্তার পেয়ে গেছিলাম। 5-10 মিনিট মতন ওয়েট করছিলাম। ওই যে আগের দিন যে এন্ডোস্কোপি করতে গিয়ে রিমি কাঁদলো না, দেখো একটু তোমরা যদি ভিডিওটা স্কিপ করে না দেখো, যদি একটু ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে ওর যে গলার, আমি তো একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু আমি না দেখতে পাচ্ছিলাম না পুরো গলার ভিতরে ওর যখন এন্ডোস্কোপি করছিল লালাটা কেমন হচ্ছিল, তারপর আমাদের যে গলার ভিতরে যে আলা জিপটা মানে ছোটো জিপটা থাকে ওটা কীরকম করছিল, পুরো কিন্তু আমাদের কম্পিউটারে দেখালো। আর আমরা কিন্তু ডাক্তারদের কাছে একটা কথা কিন্তু ক্লিয়ার করে বলিনি, রিমির যেটা শীতকালে একটা ওর গলায় টিউমারের মতন হয়। আমি এখানে অনেক ডাক্তার দেখিয়েছি, বলে কি টিউমার হয়, এই হয় সেই হয় এরকম বলে, কিন্তু ওটা টনসিল ফলে। ওটাকে আমি অনেক বড় বড় ডাক্তার দেখিয়ে, মানে কলকাতাতে আমার বাবার বাড়ি ওখানে কল্যাণীর ডাক্তার দেখিয়ে আমি কিন্তু ওষুধ খাইয়ে ওটাকে মানে বন্ধ হয়ে যায়। এবার কিছুদিন পরে আবার যেই ঠান্ডা লাগে আবার ওরকম হয়। আমি কিন্তু ভেলোরে কিন্তু এই কথাটা বলিনি। না বলার ক্ষেত্রে কি হয়েছে, ওরা কিন্তু এন্ডোস্কোপি করে ধরা পড়ে গেছে যে ওর কি গলায় এরকম হয়। আমরা বললাম কি হ্যাঁ এরকম মাঝে মধ্যে শীতকালে এরকম হয়। বললো এটা ওর অপারেশন করতে হবে। এখন ওটা যখনই ইনফেকশান হয় তখনই ওটা বড় হয়ে যায়, তখনই কিন্তু এটা ব্যথা যন্ত্রণা হয়। আমরা তো শুনে অবাক হয়ে গেলাম। তোমাদের দাদাভাই বললো যে ম্যাম আমরা যদি ওষুধ খাওয়াই তাহলে কি হবে না, বলছে না এটা অতিরিক্ত বড় হয়ে গেছে, আজ হোক বা 1 বছর পরে হোক বা 2 বছর পরে হোক এটা কিন্তু ওর অপারেশন করতেই হবে। আর এটা যেহেতু বিএমটির পরে ওর শরীরে যাতে ইনফেকশান না ঢোকে তার জন্য কী করতে হবে, ওটা অপারেশন করে বের করে দিতে হবে। এবার আমরা তো প্রচুর টেনশন ভয়তে ওখান থেকে বেরিয়ে এসে আমরা 6 নম্বর ঘরে চলে আসলাম নতুন সিএমসিতে। আসার পরে ম্যামের সাথে কথা বললাম। ম্যাম বলল যে হচ্ছে দুপুর 2টোর পরে দেখা করতে। আমরা বললাম কি ঠিক আছে ম্যাম। তার মধ্যে ওকে কিছু টেস্ট দিয়েছে, বলল কি যে এই টেস্টগুলো করতে হবে, মানে ব্লাড টেস্ট, ওর হিমোগ্লোবিনটা কত আছে। যেহেতু 26 তারিখে আমরা ব্লাড দিলাম, ব্লাড দেওয়ার পরে ওর তো দেখলে সেদিনকে যে একদিনেই ওর কত টাকা রক্ত পরীক্ষা করলো, 14,000 কত টাকা রক্ত পরীক্ষা করলো। তার মধ্যে অনেকটা ব্লাড কমে গেছে। একদিনে 80 ml নিল, একটা ব্লাডে 160 ml থাকে, তার মধ্যে কিন্তু 80 ml একদিনকেই ওর পরীক্ষা হয়ে গেলো। তারপরে তো গাইনোর ডাক্তার যে খালি পেটে টেস্টগুলো করতে দিল, ওই টেস্টগুলো করতে গিয়ে ওর অনেকটা ব্লাড বেরিয়ে গেছে। বললো একটা হিমোগ্লোবিন টেস্ট করার জন্য ওখানে একটা স্যাম্পেল দেবে আর এখানে একটা স্যাম্পেল নিয়ে আসবে। ওই ম্যাম বললো যে বিএমটির আন্ডারে একটা নার্সের যে আন্ডারে আমরা আছি উনি বললো। আর আমরা এসে বললাম যে ম্যাম হচ্ছে ওখান থেকে বলে দিল পুরনো সিএমসির থেকে নাক কান দাঁতের গলার ডাক্তার বললো যে এরকম এরকম করতে হবে। বললো কি তাই? আমরা বললাম হ্যাঁ। বললো কি সেটা তো আমরা বলার কেউ না। আর দেখো এই দিক থেকে কিন্তু ওই হিমোগ্লোবিন টেস্ট করে ব্লাডটা দিয়ে আর একটা ব্লাডের স্যাম্পেল নিয়ে আমরা ওখানে চলে যাচ্ছি। ওখানে দিদিদের দেওয়ার পরে বললো যে দুটো মানে হিমোগ্লোবিনের রিপোর্টটা আসতে তো 2 ঘন্টা টাইম লাগে। বললো কি যে 2 থেকে 2.5 ঘন্টা পরে এসে কিন্তু রিপোর্টটা আমি তোমাদেরকে বলবো। তার মধ্যে ও বললো খাওয়া দাওয়া করে আসবে। তার মধ্যে রিমির কিন্তু আজকেই লাস্ট, সব পরীক্ষা নিরীক্ষা আজকে কমপ্লিট, শুধু আলট্রাসোনোগ্রাফটা করা বাকি। আজকে আলট্রাসোনোগ্রাফটা করলেই হয়ে যাবে। তার মধ্যে কিন্তু ওরকম একটা ভয়ানক কথা আসলো যে ওটার অপারেশন করতে হবে। ওই অপারেশনটা না করলে বিএমটি করতে পারবে না। কারণ হচ্ছে ওটার থেকে ইনফেকশান হবে, সারা শরীরে ইনফেকশান ছড়িয়ে যেতে পারে। বিএমটি হওয়ার হয়তো 6 মাস পরে এই কথা বললো। আর দেখো দৌড়াদৌড়ি করতে করতে কিন্তু আমাদের এখানে প্রায় 12:30 বেজে গেছে। আমরা কিন্তু এখনও কিচ্ছু খাইনি, সেই সকালবেলা 1 কাপ চা খেয়ে এসি। আর 6 নম্বরে তোমাদের দাদাভাই ব্লাডটা জমা দিয়ে, রিমি ব্লাডটা জমা দিয়ে আমরা 3জনই নিচে চলে গেলাম। ওর যেখানে হচ্ছে আলট্রাসোনোগ্রাফটা করবে। আর এবার আলট্রাসোনোগ্রাফের ওখানে নাম লিখিয়ে বললো যে 4 জনের পরে আছে, 2-3 জনের পরে আছে। এবার এখানে দেখো প্রায় 1টা বেজে গেছে, এখানে আমরা বসেই আছি। তারপরে একটা ম্যাম এসে বললো যে জল খাও সমানে, আর জল খেতে হবে যখন মানে বাথরুম পাবে। যেরকম আমরা আলট্রাসোনোগ্রাফ করে থাকি, যারা যারা আলট্রাসোনোগ্রাফ করেছো তারা জানো এর মানে
মর্মটা বুঝবে, যারা যারা আলট্রাসোনোগ্রাফ করেছে। আর যারা করেনি তারা বুঝবে না কিছু, যে এই জিনিসটা কী। এবার ওর সেই 2000 যখন 22-এ অপারেশন হয়েছিল তখন লাস্ট আলট্রাসোনোগ্রাফ করিয়েছি, তার মধ্যে কিন্তু আর আলট্রাসোনোগ্রাফ করা হয়নি। আর এখন তো পায়ের নখ থেকে মাথা পর্যন্ত বিএমটি অবধি তো সব পরীক্ষা করতে হবে, তোমরা তো প্রত্যেকটা পরীক্ষাতেই দেখতে পাচ্ছ। আর এখানে আমরা ওয়েট করছিলাম, তোমাদের দাদাভাই প্রায় ঘুমিয়ে যাচ্ছিলো, আর প্রচুর শীত লাগছিলো, এখানে ঠান্ডা। আর এইদিকে হচ্ছে তোমাদের দাদাভাই বাইরে চলে গেল, আর আমি এখানে বসে, তারপরে তোমাদের দাদাভাই আবার 5 মিনিট পরে আসলো, শুধু সুমানে জল খাওয়াচ্ছে। তোমাদের দাদাভাই আবার জল কিনে নিয়ে আসলো, সুমানে জল খাওয়াচ্ছে, গরম জল কিনে নিয়ে এসেছিলো। আর রিমি যখন প্রায় হাফ বোতল জল খেয়েছে তখন ডেকেছে, ও জল খেতে পারছিল না, ছোটো মানুষ কত জল খাবে। আর তোমাদের যতটা আমার সামর্থ্য মতন ততটাই ভিডিও করেছি। আজকে আলট্রাসোনোগ্রাফে জানো না এতটা 1টা 10-এ ঢুকিয়েছে, লাস্টে 3টে 15-র দিকে, মানে 2 ঘন্টা 10 থেকে 15 মিনিট লেগেছে। আর আমরা কিচ্ছু খাইনি, একবার আমি বাইরে বেরোচ্ছি, একবার তোমার দাদাভাই ঢুকছে, আর একটার পর একটা ডাক্তার এসেই যাচ্ছে। রিমির কিন্তু আলট্রাসোনোগ্রাফি হচ্ছেই না, কারণ রিমির যে থ্যালাসেমিয়া, ওদের কিন্তু অনেকেই, আমি কিন্তু এখন থেকেই বলে দিচ্ছি, অনেকেই এখানে থ্যালাসেমিয়া মা বাবারা আমার ভিডিও কিন্তু তারাই কিন্তু বেশি দেখে, কিন্তু ওর লিভারটা বেশি, মানে ডাক্তার বুঝতেই পারছে না। একটার পর একটা বড় ডাক্তার আসে, বের করে বলছে কিছু জুস খাও। প্রায় তো তখন 2-2:30 বেজে গেছে, তাও ওরা ধরতে পারছে না, বললো জুস খাও, চা খাও, না বিস্কুট খাও। তাই তোমাদের দাদাভাই বাইরে না গিয়ে দেখো আমরা 3জন মিলে একটা চা আর সিঙ্গারা, রিমির হচ্ছে একটা বিস্কুট, এই খেয়েছি। তখন বাজে 2 অবধি, এখন 3টে বাজে, না হলে ও 10 বার আলট্রাসোনোগ্রাফ হলো। আর এই আলট্রাসোনোগ্রাফ ঘরের থেকে এখন বেরিয়েছি, ওর বাপি 6 নম্বর ঘরে চলে গেছে কথা বলতে, জানি না ওখানে রিপোর্ট কী এসছে। আর এই দেখো ওর হাতে এখনও কাগজ রয়েছে, ওটা টিস্যু রয়েছে মোছার জন্যে। আর এখন আমরা এই 3টে 10 বেজে গেছে, সেই 1 কাপ চা, আর এখনও কিচ্ছু খাইনি। এখন আবার ওর রিমির খুব খিদে, খালি পেটে আলট্রাসোনোগ্রাফটা হলো। আলট্রাসোনোগ্রাফটা করছিলাম তখন আমাকে ওই 6 নম্বর ঘর থেকে ম্যাম ফোন করলো, তোমার হাজব্যান্ড এখানে আছে নাকি। আমি বললাম হ্যাঁ হাজব্যান্ড আছে। তোমাদের দাদাভাইকে তাড়াতাড়ি করে আমি 6 নম্বর ঘরে পাঠিয়ে দিলাম, যে রিপোর্টটা দিয়ে এসছি, কী রিপোর্ট এসছে, তুমি তাড়াতাড়ি যাও। ও গেছে, আর আমি আলট্রাসোনোগ্রাফের এখানে নিচে ছিলাম। গিয়ে তোমাদের দাদাভাইকে কী বললো আমার কাছে বলেনি, গোপন কথা, রিমি ছিল বলে বলেনি। আর বলছে হিমোগ্লোবিন একদমই কমে গেছে, 6 পয়েন্ট হয়ে গেছে, রিমিকে আজকে ব্লাড, মানে কালকে ব্লাড দিতে হবে। আর আজকে সব আমরা ব্লাডের টাকা পয়সা সব কিছু জমা করে দিয়ে এসছি, যে কালকে ব্লাড দিতে হবে। আর তখন প্রায় আমি দেখলেই তো কটা বাজে, 3:15-20 বাজে। আর এখান থেকে যে কুপনটা দিয়েছে, আমাদের তো জানো আমাদের এই ইন্স্যুরেন্সের থেকে, আমাদের হসপিটাল থেকে খেতে দেয় একবেলা, তাও আমরা একটু বাঁচছি, যে ঘরে গিয়ে রান্না করবো। আর আজকে 4টার সময় এসে খেতে দেখি কপাল করে রুটি দিয়েছে, ডালটা মানে সোয়াবিন দেওয়া ছিল আর গাজর দেওয়া ছিল, কিন্তু মনে হচ্ছিলো কি এর মধ্যে শুধু ফ্যান ভর্তি, ওটা খেতে পারিনি। ওইটা বাঁধাকপি, দেখতেই পাচ্ছ বাঁধাকপি বাদাম দিয়ে যাই হোক করেছে। 3টে রুটি দিয়েছে, 2টো খেয়েছে, আর একটা করে খেতে পারিনি। ওটাই খেয়ে আবার ভিতরে এসে যা কাজ ছিল তোমাদের দাদাভাই করে, মানে রক্তরোপণে যা টাকা পয়সা সই করতে হবে, কালকে সকালবেলা গেলেই রিমিকে 9টার সময় আবার ব্লাড দিতে হবে। তারপরে আর কি করব, 4:30টার সময় হসপিটাল থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে বাসে উঠে যেরকমভাবে আসতে হয় প্রত্যেক দিন ওরকমভাবেই আসলাম, কিন্তু এটাই টেনশন হচ্ছে, ওই যে আমাদের যে অপারেশনটা করতে বলেছে ওর জন্য আমাদের 15টা দিন ওয়েট করতে হবে। তাহলে কি আমাদের কালকে বিএমটির ঘরে ভর্তি হওয়ার কথা ছিল। 1 নম্বর কথা হচ্ছে কালকে ব্লাড দিতে হবে রিমিকে, 6 পয়েন্ট হয়ে গেছে, কিন্তু আমাদের বিএমটির ঘরে ভর্তি হবে না। এখন জানি না কবে বিএমটির ঘরে ভর্তি করবো। তার মধ্যে তো আজকে প্রত্যেকটা রিপোর্টই তোমরা দেখলে খারাপ আসলো, আর কি করা যাবে জানি না। আমি চেষ্টা করব পুরো, মানে আমি এর শেষ দেখে ছাড়বো, আমি কিন্তু এর হাল ছাড়বো না, কিন্তু যা হবে হবে, আমি এর হাল ছাড়বো না। কিন্তু 1 মাস হয়ে গেছে এসছি, আরও 3 মাস থাকতে হবে, দরকার পড়লে আমার আরও 15 দিন, হয়তো 3.5 মাসে, মানে 3.5 মাসে হয়তো আমার 30,000 টাকা ঘর ভাড়া যাবে। কিন্তু আমি যখন ঋণ হয়েছে যাই হয়েছে, আমি কিন্তু এর শেষ দেখে ছাড়বো। আর দেখো এসছি ঘরে 6:30টার সময়, 6টার সময় এসছি, 6:45টার দিকে এসে আমি দুধটা নিয়ে এসে জাল দিলাম। রিমির যে কালকে গাইনোর ডাক্তার ওষুধ দিল না, ওর মানে শরীরে বৃদ্ধি হওয়ার জন্য, রাত্রিবেলা আমি বললাম একবারে দুধ নিয়ে নাও, রিমিকে 1 গ্লাস, কাচের গ্লাসে 1 গ্লাস দুধ দেবো ওষুধটা দিয়ে, আর আমরা চা করে খাবো। আর এদিকে তোমাদের দাদাভাই ওই যে 2টো করে রুটি খেয়েছি, তোমাদের দাদাভাই বলছে খিদে পেয়েছে। যে ঘরে যখন মুড়ি আছে, খাবার কিনতে গেলে বাইরে পয়সা লাগবে, আমি একটু চা করি, 1 গ্লাস দুধ রিমির জন্য তুলে, আর একটু ছিল তোমাদের দাদাভাই আর আমি চা খেয়েছি, আর মুড়ি মেখেছিল, ওটাই কিন্তু আমরা সকালবেলা টিফিন করেছি। তারপরে তোমাদের দাদাভাই আসার সময় আমি ঘরে আগে এসেছি, দাদাভাই আর রিমি পরে এসে, ওরা মাছ নিয়ে এসেছিলো, পাঙাশ মাছ। রিমি এখানে আসার পরে তোমরা তো আমার নিচের ভিডিওগুলো যদি দেখো, রিমি তো পাঙাশ মাছটা ভালোবাসে,
পাঙাশ মাছ নিয়ে এসেছিলো। এখানে আসার পরে আজকে 29-30 দিন হয়ে গেল রিমি পাঙাশ মাছ খায়নি, তাই পাঙাশ মাছ নিয়ে এসেছিলো। ওটাই কিন্তু তোমাদের দাদাভাই রান্না করেছে। আর সঙ্গে সঙ্গেই তোমাদের সন্ধ্যেবেলা চা খাওয়ার সঙ্গে সঙ্গে সারাদিন যেহেতু রিমি ভাত খেয়ে রিমিও রুটি খেতে পারেন, ওর বাপিও খেতে পারেন, আমি রুটিটা ভালোবাসি, তাই তোমাদের দাদাভাই রান্না করার সঙ্গে সঙ্গে রিমিকে মাছ ভাজা দিয়ে একটু মাছের তেল দিয়ে ভাত দিল। আর ওকে তো তেলাক্ত জিনিস খেতে বলেছে, তোমরা তো জানোই। ভিডিওতে তো সবই দেখলে, মানে ওর যে ইন্ডোস্কোপিটা করেছিল, যেটা করতে গিয়ে কান্না করেছিল দেখলে তো। আমরা কিন্তু এই কথাটা লুকিয়ে গেছিলাম, ডাক্তারদের কাছে সামনাসামনি বলিনি। ওর ঠান্ডা লাগলেই কিন্তু এই জায়গাটা ফুলে যায়, এখানে একটা গুলটি মতন হয়, ওটা সারা গলায় ঘোরে। আমি কিন্তু ওখানে বনগাঁতে বলো, আমার বাবার বাড়িতে বড় বড় ডাক্তার, কল্যাণীর ডাক্তার আমি দেখিয়েছি, ওরা ঠান্ডার সময় ওষুধ দিত, ওটা খেয়ে কিন্তু কমে যেত। আর ওটাই কমে, আমি ওই যে ওষুধ খাইয়ে খাইয়ে দাবিয়ে রেখেছি, যে এর জন্য বলছে ওটা যখনই ইনফেকশন হয় তখনই ওটা বড় হয়, তখনই ওর ব্যথা যন্ত্রণায়, ওর মাঝে মধ্যে একটু ঠান্ডা পড়লে ওর ওটা হয়। এবার বলছে যে ওটা আগে অপারেশন করতে হবে, ওটা আজ হলেও অপারেশন করতে হবে, কাল হলেও করতে হবে, 1 বছর পরে হলেও করতে হবে, 2 বছর পরে করলেও করতে হবে। এটা কিন্তু ওর জ্যাঠার আছে, বলে না এখানে সব জিনগত দেখায়, এই রোগটা কিন্তু ওর জ্যাঠার আছে। ওর জ্যাঠার ওটা বেশি হতে হতে এখন এইখানে টিউমারের মতন অনেকগুলো, 4-5টা অনেকগুলো হয়ে গেছে। কল্যাণীতে ডাক্তার দেখাচ্ছে ওর জ্যাঠা। ও অনেকবার বলেছে জেঠু আমাদের সাথে ভেলুরে চলো, একই খরচায় একই ঘর ভাড়াতে হয়ে যাবে। বলছে না, ওর জেঠু 2-3 বছর ধরে কল্যাণীতে এটা নিয়ে কিন্তু দেখাচ্ছে। ওর জেঠুরও অবস্থা খারাপ, মানে যদি ওটা পেকে যায়, ওটা ফেটে গিয়ে ক্যান্সার টাইপের মতন হতে পারবে বলে ওর জেঠু কল্যাণীতে ডাক্তার দেখাচ্ছে। বাইরের থেকে আসে, আবার এখান থেকে কুরিয়ার করে ওর জেঠুর ওষুধ পাঠিয়ে দেয়। তা ওরও ওটা হয়েছে, বলছে আজ হোক বা 2 বছর পরে হোক। ওর তো তোমরা জানো, আমরা বলছি বিএমটির আগে বিএমটির পরে ওর শরীরে কোনো ইনফেকশন ঢুকানো যাবে না, কিন্তু ওটার জন্য বলছে শরীরে ইনফেকশন ঢুকতে পারে। আমরা অনেকক্ষণ কথা বললাম যখন ইন্ডোস্কোপি তোমাদের, আমরা আবার ভিডিওতে তো দেখেছো প্রথম দিকে, আরেকবার ভিডিওটা আমি তোমাকে দেবো মাঝখানে, ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবে যে ওর যে গলার ভিডিওটা ম্যাশিংটা ঢুকিয়েছিল। তো আবার এখন আমি দিচ্ছি একবার, এই যে ভিডিওটা যে দেখলে, তাই ওরা কিন্তু দেখেই বুঝে গেছে ওর ওই রোগটা আছে। আমরা কিন্তু বলিনি, বলে না একেই বলে যে কলকাতা আর ভেলুর, একেই বলে, বলতে হয় না মুখের কথায়, পরীক্ষা নিরীক্ষাতেই সব বেরিয়ে যায়। কিন্তু কালকে 10 তারিখ, কালকে আমাদেরকে বলেছিল বিএমটি রুমে ভর্তি করবে, কিন্তু ওরা বলছে এই অপারেশনটা, মানে রিমির এই বিএমটির পরে আর কোনো অপারেশন করা যাবে না, কোনো রক্ত বেরোনো যাবে না। ওরা বলতে চাচ্ছে যে আমরা আগে এটা করব, তারপরে গিয়ে বিএমটির রুমে ভর্তি করব। কারণ হচ্ছে পরবর্তী যে যদি ওইটার ভিতরে ইনফেকশন ঢুকে, হয়তো সামনে যে শীতকাল আসে, জানুয়ারি মাস আসে, ওটার ভিতরে যদি ইনফেকশন হয়ে আবার ফুলে যায়, তাহলে কিন্তু ইনফেকশন ঢুকে যাবে শরীরের ভেতরে। এর জন্য বলছে ওটা ইনফেকশন হওয়ার ভয়তে, ওটা আমরা বললাম কতদিন লাগবে, বললো আজকে ভর্তি করব, কালকে অপারেশন হবে, পরশুদিনকে ছুটি দিয়ে দেবো, কিন্তু 15 দিন ঘরে থাকতে হবে। 15 দিন ঘরে থাকার কারণ হচ্ছে যে ওখান থেকে রক্ত বেরোচ্ছে কি না, হচ্ছে নাকি, মানে ব্লাড তো বেরোনো যাবে না জানুয়ারির বিএমটির পরে, আর কোনো দিন কোনো অপারেশন সেরকমভাবে করানো যাবে না, ঠাকুরের যদি কিছু না করে, কিছু যাতে না হয়, নাহলে আমাদের কালকে বিএমটির রুমে ভর্তি হওয়ার, মানে আজকে আমাদের পরীক্ষা নিরীক্ষা টোটাল সব হয়ে গেছে, শুধু হচ্ছে, হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা। আর ওই যে আলট্রাসোনোগ্রাফটা দেখলে, ওখানে একটাই ঢুকিয়েছে, একটা 10-এ, আর তোমরা তো দেখলে 3টে 10-এ বের করেছে, 2 ঘন্টা। মানে ওদের থ্যালাসেমাদের লিভারটা বেড়ে যায়, আমাদের থেকে থ্যালাসেমাদের লিভারটা একটু বড় হয়, কিন্তু ওর অতিরিক্ত বড় দেখাচ্ছিলো। এর জন্য একটার পর একটা ডাক্তার এসেই যাচ্ছে। তারপরে একটু বড়, তারপরে লাস্টে একজন ম্যাডাম আসলো, ফাইনালি দেখলো, বললো একটু বড় আছে, অসুবিধা হবে না। কিন্তু ওটা নিয়েও আমরা প্রচুর টেনশনে ছিলাম, যে আজকে এখনও দাঁত কোটিং করতে হবে, দুটো দাঁত খারাপ, দুটো দাঁত কোটিং করতে হবে, আর একটা দাঁত তুলতে বলেছে, দাঁতেরও সমস্যা দেখা দিচ্ছে। তারপরে গলায় যে ওই যে টনসিলটা, ওটারও সমস্যা দিয়ে দেখা দিচ্ছে। তারপরে ভাবছি কি ঠাকুর আমি কি করব, আমি এত দূর এগিয়ে এসে আমার 28 লাখ টাকা জমা হয়ে গেছে। এখানে আসার পরে আমার মামা শ্বশুর কাকা মামারা টাকা দিয়েছে 10,000 20,000 করে, আরও 50,000 টাকা, 28.5 লাখ টাকা আমার জমা হয়ে গেছে। আর বাদবাকি টাকা আমরা বিএমটির মধ্যেই, আমরা যেখানে এখনও 2 মাস, মানে বিএমটির রুমে 40 দিন থাকতে হবে, আমরা 35 লাখ 28 লাখ টাকা, আমাদের 28.5 লাখ টাকা জমা হয়ে গেছে। এখানে আসার পর আরও 50,000 টাকা দিয়েছি, আর বাদবাকি টাকা আমরা দিয়ে দেবো, আমরা যেখান থেকেই পারি আমরা মানে গুছিয়ে দিয়ে দেবো।
যে আমি এত দূর এত লোকের বাড়ি কাজ করে এত টাকা জোগাড় করেছি, একটার পর একটা রিপোর্ট এসে যাচ্ছে খারাপ। আমি বলছি ঠাকুর, আমি কি এই যুদ্ধে এসে হেরে যাব? এই যুদ্ধে আমি কি আর কি পারবো না, আগাতে পারবো না? আজকে একটার পর একটা রিপোর্ট খারাপ এসে যাচ্ছে, একটার পর একটা রিপোর্ট খারাপ এসে যাচ্ছে। তারপরে আমরা নার্সকে বলা হলো, নার্স বললো আমি তো কিছু বলার না, স্যার যতক্ষণ উত্তর না দেবে, মানে বিক্রম স্যার, ওর যে ক্যান্সার ডিপার্টমেন্টের সব থেকে বড় ক্যান্সারের ডাক্তার, ওর যে বিক্রম স্যার হিমোটোলজিতে, তা বললো বৃহস্পতিবারে ডাক্তার আছে। আমরা বললাম কি আমরা অ্যাপয়েন্টমেন্ট নেবো, কালকে তো বুধবার, বৃহস্পতিবারে ডাক্তার। বললো যে না, আমি মানে বাদ করবো, মানে আমি বলবো, ডাক্তার যা বলবে তাতেই হবে। এখন হচ্ছে মেন ওর ওইটা অপারেশনটা করতে হবে, দেখি কি বলে কালকে। এটা নিয়ে টেনশন রয়েছে ওর। ও আবার হিমোগ্লোবিনের রিপোর্টও খারাপ এসছে, 6 পয়েন্ট হয়ে গেছে। 7-8-8-এও সবসময় ব্লাড দেয়। এখানে আসার পরেই তো তোমরা দেখো, আমার নিচের ভিডিওতে দেখতে পারবে, এখানে আসার পর একটা ব্লাড দিয়েছি। প্রথম দিনই তো দেখলে তোমরা 19,400 কত টাকার ওর রক্ত পরীক্ষা হলো। ওই দিনকেই আমরা 160 ml ব্লাড দিই, সেদিনকে 80 ml নিয়ে নিল। তারপরে না খেয়ে এখানে গাইনোর ডাক্তার যে কিছু কিছু টেস্ট করলো, মানে ব্লাড অর্ধেকটাই নিয়ে পুরোটাই ব্লাড শেষ হয়ে গেছে। মানে 26 তারিখে দিয়েছি, আর আজকে হচ্ছে তোমাদের 9 তারিখ, তাই তো? মানে 9 তারিখ, বেশি দিন, তাহলে কয়দিন গেল? মাত্র 15 দিনও যায়নি। তার মধ্যে ব্লাড 6 পয়েন্ট হয়ে গেছে। এখন আবার ব্লাড দিতে হবে, টাকা পয়সা সব জমা করে দিয়ে এসি। মানে আজকে প্রত্যেকটা রিপোর্ট খারাপ এসছে, কোনো কিছু ভালো আসেনি। দেখো তোমাদের সাথে লাইফে যেটুকু করি সেটুকু হাসি মজার জন্য করি লাইফটা, কিন্তু ভালো থাকার জন্য। এখানে কিন্তু আমাদের কেউ নেই, আমরা দুইজন ছাড়া। তোমাদের সাথে কথা বলি, তোমরা প্রতিনিয়ত ফেসবুকে ইনস্টাগ্রামে ফোন করে যাচ্ছ, সব মেসেজ করে যাচ্ছ প্রতিনিয়ত। আমাদের কিন্তু এখানে কেউ নেই। আজকে 29-30 দিন হয়ে গেল, জামাই ষষ্ঠীর দিন আমরা বাড়ির থেকে বেরিয়েছি, 30 দিন হয়ে গেল। আমাদের কিন্তু পাশে কেউ নেই, শুধু বাড়ির থেকে মা, দাদা আর বৌদি আর আমার শ্বশুর। এই ছাড়া আমাদের কেউ ফোন করার নেই, কেউ খবর নেওয়ারও নেই। এই 4টে ব্যক্তিই ফোন করে, আমার মা, বড় বৌদি আর আমার বড়দা, আমার ছোটদি আর আমার শ্বশুর। এই 5জন ছাড়া আমার আমার কেউ ফোন করে না, কেউ না। এই পাঁচটা লোক লোক বাদ দিয়ে শ্বশুরবাড়ির থেকে শুধু শ্বশুর ফোন করে, আর কেউ ফোন করে না। শুধু তোমাদের ভরসা, তোমাদের আশায়, তোমরা আশীর্বাদ। এতদিন বুঝিনি, এর আরও আগে এই প্ল্যাটফর্মে আসলে বুঝতে পারতাম যে তোমরা আমাকে কতটা ভালোবাসো, অন্তত রিমিকে কতটা ভালোবাসো। আজকে প্রত্যেকটা রিপোর্ট খারাপ এসছে, কালকে চলো আর কি বলবো বলো। এই সারাদিন পরে 10:30টার সময় ভাত খেলাম, দেখলেই তো সারাদিন ওই হসপিটাল থেকে রুটি দিল, ওটাই খেলাম। আর এই হচ্ছে রিমিকে তো দেখলেই সন্ধ্যেবেলা খাইয়ে দিলাম, আর আমরাই কেবল খেলাম। রিমিও আমাদের সাথে আরও একবার খেলো, সারাদিনের পরে এই একবার ভাত খেলাম। যাই হোক, কালকে আবার সকালবেলা যুদ্ধ চালু, আবার হসপিটালে যেতে হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার খেলো। আর আমি যে কেমন থাকি তোমরা তো দেখতেই পাচ্ছ, তোমরাই হচ্ছে একমাত্র আমার ভরসা। আজকের মতন টাটা।